আজকের ইরানকে আমরা যেভাবে চিনি, মানে একটা ইসলামিক প্রজাতন্ত্র যার সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্কটা বেশ জটিল, এর গল্পটা কিন্তু সবসময় এমন ছিল না। সত্যি বলতে কয়েক দশক আগেও এর চেহারাটা ছিল একদমই আলাদা। চলুন এই পর্বটাতে আমরা খুঁজে বের করি কিভাবে আধুনিক ইরান আজকের এই অবস্থানে এসে পৌঁছল। প্রশ্নটা হলো, কি এমন ঘটল যে ৬০-এর দশকের সেই পশ্চিমা ধাঁচের কিছুটা খোলামেলা ইরান ৮০-র দশকে এসে একটা কট্টর ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়ে গেল। এই যে একটা নাটকীয় পরিবর্তন, এটা বোঝা কিন্তু শুধু ইরানের ইতিহাস জানার জন্য জরুরি না, বরং পুরো মধ্যপ্রাচ্যের আজকের পরিস্থিতি বুঝতেও এটা আমাদের দারুণভাবে সাহায্য করবে। তো এই বিরাট পরিবর্তনের পেছনের আসল কারণটা কি? উত্তরটা লুকিয়ে আছে এমন একটা সম্পদে যা ইরানের জন্য একই সাথে আশীর্বাদ আবার অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল, আর সেটা হলো তেল। হ্যাঁ, এই তেলই কিন্তু সব বিদেশি শক্তিকে চুম্বকের মতো এই অঞ্চলে টেনে এনেছিল আর জন্ম দিয়েছিল এক দীর্ঘস্থায়ী সংঘাতের। চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই। সময়টা বিংশ শতাব্দীর প্রথম দিক। ইরান তখন পারস্য নামে পরিচিত। ভাবুন তো, এক প্রাচীন ঐতিহ্যবাহী সাম্রাজ্য, কিন্তু তার ভাগ্য নির্ধারণ হতে চলেছিল মাটির নিচে থাকা শুধুমাত্র একটা সম্পদ দিয়ে। ১৯০১ সালে একটা চুক্তি হল, নাম ডার্সি কনসেশন। এই চুক্তির মাধ্যমে একজন ব্রিটিশ ব্যবসায়ীকে প্রায় পুরো ইরানের তেলের উপর ৬০ বছরের জন্য একচেটিয়া অধিকার দিয়ে দেওয়া হলো। আর ঠিক তার কয়েক বছর পরে ১৯০৮ সালে সেখানে আবিষ্কার হলো বিশ্বের অন্যতম বড় একটা তেলের খনি। ব্যাস, আর যায় কোথায়? পরের বছরই ব্রিটিশ পেট্রোলিয়াম মানে বিপি এর আগের রূপ অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি তৈরি হলো। সহজ কথায়, একটা মাত্র চুক্তির জোরে একটা দেশের সবচেয়ে দামি সম্পদটা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে গেল। ব্যাপারটা অনেকটা লগান সিনেমার গল্পের মতো ছিল, তাই না? নিজেদের দেশের সম্পদ, অথচ তার সব লাভ চলে যাচ্ছে বিদেশে। বিদেশি কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে, আর দেশের সাধারণ মানুষ গরিবই থেকে যাচ্ছে। বুঝতেই পারছেন এই অন্যায়টা কয়েক দশক ধরে ইরানিদের মনে কি পরিমাণ ক্ষোভ জমা করেছিল। তো এই শোষণটা ঠিক কতটা ভয়াবহ ছিল, এই সংখ্যাটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। মাত্র ১৬%। ভাবতে পারেন, নিজেদের মাটি থেকে তোলা তেলের লাভের ১০০ ভাগের মধ্যে ইরান পেত মাত্র ১৬ ভাগ, বাকি ৮৪ ভাগই চলে যেত ব্রিটিশদের পকেটে। এই একটা সংখ্যাই কিন্তু ছিল ইরানিদের সব ক্ষোভের মূল কেন্দ্রবিন্দু। এই যে বছরের পর বছর ধরে ক্ষোভটা জমছিল, সেটা অবশেষে একটা বিস্ফোরণের আকার নিল ১৯৫০-এর দশকে। আর এটাই ছিল ইরানের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, যখন দেশটা নিজের ভাগ্য নিজে গড়ার একটা চেষ্টা করেছিল। আর এই সময়েই মঞ্চে এলেন মোহাম্মদ মুসাদ্দেক। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ১৯৫১ সালে তিনি একটা বিরাট সাহসী পদক্ষেপ নিলেন। ইরানের পুরো তেল শিল্পকে জাতীয়করণ করে দিলেন। এর মানে হল ব্রিটিশদের নিয়ন্ত্রণ শেষ, দেশের সম্পদ এবার দেশের মানুষের। কিন্তু বুঝতেই পারছেন, ব্রিটেন আর তাদের নতুন বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এই সোনার ডিম পাড়া হাঁসটাকে এত সহজে ছাড়তে একদমই রাজি ছিল না। আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা যা ইরানের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। পশ্চিমা শক্তিগুলো একজোট হয়ে একটা গোপন অপারেশন চালাল, যার নাম ছিল অপারেশন অ্যাজ্যাক্স। মানে সিআইএ আর MI6 মিলে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে সরাসরি উৎখাত করে দিল। এই একটা ঘটনায় ইরানিদের মনে পশ্চিমের প্রতি একটা গভীর অবিশ্বাসের জন্ম দেয়, যা আজও রয়ে গেছে। মোসাদ্দেককে সরানোর পর ক্ষমতায় আবার পুরোপুরি ফিরিয়ে আনা হল শাহ মোহাম্মদ রিজা পহলভিকে। আর এবার তার পেছনে ছিল আমেরিকার সম্পূর্ণ সমর্থন। শাহ হয়ে উঠলেন ইরানের একছত্র শাসক, আর ঠান্ডা যুদ্ধের সেই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় খুঁটি। শাহের শাসনকালটা ছিল বেশ অদ্ভুত, মানে দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র। একদিকে তিনি হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের নামে দেশকে আধুনিক করার চেষ্টা করছিলেন, যেমন নারীদের ভোটাধিকার দেওয়া, শিক্ষার হার বাড়ানো। আবার অন্যদিকে তার শাসন ছিল প্রচণ্ড দমনমূলক। সাভাক নামে একটা ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী ছিল, যারা যে কোনো ধরনের ভিন্ন মতকে নৃশংসভাবে দমন করত। সমস্যাটা আরও গভীর হল যখন শাহ পশ্চিমা সংস্কৃতির প্রতি এতটাই ঝুঁকে পড়লেন যে তিনি তার দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতিকে প্রায় উপেক্ষা করতে শুরু করলেন। সৌদি রাজার এই কথাটাই কিন্তু সে বিপদটার দিকেই ইঙ্গিত করে। শাহের এই জোর করে চাপিয়ে দেওয়া সেকুলারিজম দেশের সংখ্যাগরিষ্ঠ ধার্মিক মুসলিমদের তার থেকে অনেক দূরে সরিয়ে দিল, আর এটাই জন্ম দিল এক বিরাট বিদ্রোহের। শাহের শাসনের বিরুদ্ধে এই যে বাড়তে থাকা অসন্তোষ, তা ধীরে ধীরে একজন ক্যারিশম্যাটিক নেতার ছত্রছায়ায় এসে জড়ো হতে শুরু করল।
তিনি তখন নির্বাসনে, কিন্তু তার প্রভাব ছিল অপরিসীম। তিনি আর কেউ নন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। দেশ থেকে নির্বাসিত হয়েও তিনি শাহকে ইসলাম বিরোধী আর আমেরিকার হাতের পুতুল বলে লাগাতার আক্রমণ করে যাচ্ছিলেন। তার জ্বালামায়ী ভাষণগুলো ক্যাসেট টেপে রেকর্ড করে গোপনে সারা ইরানে ছড়িয়ে দেওয়া হতো, আর সেই বার্তা লক্ষ লক্ষ ইরানির মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ১৯৭৯ সালে গণবিক্ষোভের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন, আর খোমেনি বিজয়ীর বেশে দেশে ফিরলেন। এরপর হল গণভোট, আর ফলাফলটা ছিল অবিশ্বাস্য। প্রায় ৯৮%-এরও বেশি মানুষ রাজতন্ত্রের বদলে ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিল। এটা ছিল ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ১৯৭৯ সালের এই বিপ্লবটা কিন্তু শুধু সরকার বদলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটা ইরানের পরিচয়, তার বিশ্বদর্শন আর বাকি বিশ্বের সাথে তার সম্পর্ককে একেবারে নতুন করে গড়ে দিয়েছে। চলুন দেখি আজকের ইরান ঠিক কোন নীতিগুলোর উপর দাঁড়িয়ে আছে। আজকের ইরানের পররাষ্ট্রনীতিকে মূলত 4টা স্তম্ভের ওপর দাঁড় করানো যায়, আর প্রত্যেকটার সাথেই কিন্তু এর ইতিহাসের গভীর যোগ রয়েছে। যেমন পারমাণবিক কর্মসূচি বা হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া, এগুলো হলো তাদের কৌশলগত স্বাধীনতা আর প্রভাব বিস্তারের চেষ্টা। আর আমেরিকার প্রতি সেই যে গভীর অবিশ্বাস, যার শেকড় লুকিয়ে আছে ১৯৫৩ সালের সেই অভ্যুত্থানের ঘটনায়, সেটা আজও ইরানের নীতি নির্ধারণে একটা বড় ভূমিকা রাখে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? ব্রিটিশদের তেলক্ষেত্রের ওপর দখলদারি থেকে শুরু করে সিআইএর অভ্যুত্থান, তারপর পশ্চিমা ভাবধারার রাজতন্ত্র এবং সবশেষে এক বিপ্লবী ধর্মতন্ত্র। আধুনিক ইরানের ইতিহাসটা আসলে বিদেশি হস্তক্ষেপ আর জাতীয়তাবাদী লড়াইয়ের একটা জটিল আবর্ত। একটা ঘটনার প্রতিক্রিয়াতেই জন্ম নিয়েছে আর একটা ঘটনা। এই লম্বা আর জটিল ইতিহাসটা জানার পর শেষ প্রশ্নটা থেকেই যায়, তাহলে এখানে ভিলেন কে? কোনো নির্দিষ্ট দেশ, কোনো একজন নেতা, নাকি ইতিহাস আসলে এর চেয়েও অনেক বেশি জটিল? এমন একটা গল্প যেখানে সাদাকালোয় কোনো নায়ক বা খলনায়ক নেই, আছে শুধু কারণ আর তার ফলাফল।